আজকের আলোচনা মাইকেল গারবারের বিখ্যাত বই ই মিথ রিভিজিটেড নিয়ে। আমাদের হাতে বইটির বিস্তারিত সারাংশ আর কিছু বিশ্লেষণ আছে। মূল প্রশ্নটা হলো, কেন এত এত ছোট ব্যবসা মানে যেগুলো শুরু হয় সেগুলো শুরুতেই মুখ থুবড়ে পড়ে, আর এর থেকে বেরোনোর পথটাই বাকি। ঠিক। গারবারের বিশ্লেষণ কিন্তু বেশ যাকে বলে চোখ খুলে দেওয়ার মতো। হ্যাঁ, আমিও তাই শুনলাম। তিনি শুরুতেই একটা বেশ বড়সড় ধাক্কা দেন। একটা খুব প্রচলিত ধারণা, সেটাকে একেবারে গোড়া ধরে নাড়িয়ে দিয়েছেন, যেটাকে তিনি নাম দিয়েছেন ই মেথ। ই মেথ মানে উদ্যোক্তা মেথ। হ্যাঁ, উদ্যোক্তা মেথ। এই মেথ বা ভুল ধারণাটা ঠিক কি? আমরা তো সাধারণত ভাবি যে দারুণ সব আইডিয়া নিয়ে উদ্যোক্তারাই নতুন নতুন ব্যবসা শুরু করেন। এখানেই গারবারের মূল কথাটা। তিনি বলছেন এই ধারণাটাই আসলে একটা মস্ত বড় ভুল। তাই? হ্যাঁ, বাস্তবতা হলো বেশিরভাগ ছোট ব্যবসা কিন্তু উদ্যোক্তারা শুরু করেন না। করেন না? তাহলে কারা করেন? শুরু করেন টেকনিশিয়ানরা। টেকনিশিয়ানরা মানে কারিগর? ঠিক বুঝলাম না ব্যাপারটা। হ্যাঁ, টেকনিশিয়ান বা কারিগর মানে এমন মানুষজন যারা কোনো একটা নির্দিষ্ট কাজে, ধরুন কোনো ট্রেড বা সেবায় খুব দক্ষ। ও আচ্ছা। যেমন ধরুন একজন দারুণ কেক বানাতে পারেন, তিনি ভাবলেন একটা বেকারি খুলবেন, খুলে বসলেন। অথবা ধরুন একজন খুব ভালো প্রোগ্রামিং জানেন, তিনি একটা সফটওয়্যার কোম্পানি শুরু করলেন। কিংবা একজন মেকানিক যিনি নিজের গ্যারেজ খুললেন। একদম। এরা সবাই নিজের কাজে কিন্তু অসাধারণ, খুবই দক্ষ। কিন্তু এখানে একটা কিন্তু আছে, তাই না? ভালো কাজ জানা আর সেই কাজকে কেন্দ্র করে একটা সফল ব্যবসা চালানো, এটা কি এক জিনিস? না, এক জিনিস নয়। এখানেই তো সমস্যাটা। এখানেই কি তাহলে প্যাচটা? একদম ধরেছেন। কোনো একটা টেকনিক্যাল কাজ ধরুন খুব নিখুঁতভাবে করতে পারা, আর সেই কাজের ওপর ভিত্তি করে একটা লাভজনক যেটা টিকে থাকবে সেরকম ব্যবসা গড়ে তোলা। হ্যাঁ, এই দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন দক্ষতার ব্যাপার। আচ্ছা। আর গারবারের সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটা কি জানেন? কি? এই যে মৌলিক ভুল বুঝাবুঝিটা, কাজ জানা আর ব্যবসা চালানো গুলিয়ে ফেলা। এর জন্যই প্রায় ৮০% ছোট ব্যবসা প্রথম ৫ বছরের মধ্যেই ফেল করে। বলেন কি? ৮০%? অবিশ্বাস্য। হ্যাঁ, ৮০%। তার প্রতি ৫টা নতুন ব্যবসার মধ্যে ৪টেই ৫ বছর পেরোতে পারে না। সংখ্যাটা শুনেই তো গায়ে কাঁটা দিচ্ছে। ঠিক তাই। আর যারা টিকে থাকে তাদের কি অবস্থা? তাদের অবস্থাও খুব একটা ভালো নয়। গারবার বলছেন যারা প্রথম ৫ বছর টেকে তাদেরও সিংহভাগ বেশিরভাগই পরের ৫ বছরে মোট ১০ বছরের মধ্যে বন্ধ হয়ে যায়। বাবা, তার দীর্ঘমেয়াদী সাফল্য পাওয়াটা তো খুবই বিরল ঘটনা। হাতে গোনা কয়েকজন বলতে পারেন। তার দাঁড়াচ্ছে বেশিরভাগ ব্যবসায়ী শুরুতেই ভুল পথে হাঁটে। এই যে বিশাল ব্যর্থতার হার, এর গভীরে গিয়ে গারবার নিশ্চয়ই কারণ খুঁজেছেন। শুধু টেকনিশিয়ানরা শুরু করেন বলেই কি এমন হয়? অবশ্যই কারণ বিশ্লেষণ করেছেন। তিনি বলছেন সমস্যাটা আসলে আরও গভীরে। আরও গভীরে? আসলে ৩টি ভিন্ন সত্তা বা ব্যক্তিত্ব বাস করে। ৩টি সত্তা? হ্যাঁ, ৩টে। আর এই ৩টি সত্তা কিন্তু প্রতিনিয়ত একে অপরের সাথে একটা অদৃশ্য লড়াই চালিয়ে যায়। ৩টে সত্তা? বেশ নাটকীয় লাগছে শুনতে। কারাই ৩ জন? প্রথমজন হলেন আমাদের পরিচিত টেকনিশিয়ান বা কারিগর। আচ্ছা। ইনি হলেন সেই কর্মী সত্তা যিনি নিজের হাতে কাজটা করতে ভালোবাসেন, কাজটার খুঁটিনাটি উপভোগ করেন। যেমন সেই বেকার যিনি নিজে কেক বানানোয় আনন্দ পান। ঠিক। এনার মূল মন্ত্রটা হলো, যদি কোনো কাজ ঠিক মতো করতে চাও তবে তা নিজেই করো। ওহো, বুঝলাম। সমস্যাটা কোথায় তাহলে? সমস্যাটা হলো এই মানসিকতার কারণে তিনি সব কাজের ভার নিজের কাঁধে তুলে নেন, অন্য কাউকে বিশ্বাস করতে একটু দ্বিধা করেন। আচ্ছা, বোঝা গেল টেকনিশিয়ানের ব্যাপারটা। বাকি দুজন কারা? দ্বিতীয়জন হলেন ম্যানেজার বা ব্যবস্থাপক। ম্যানেজার? হ্যাঁ, ইনি হলেন যুক্তিবাদী পরিকল্পনাকারী। তিনি ব্যবসার মধ্যে শৃঙ্খলা চান, নিয়মকানুন চান, একটা পূর্বাভাসযোগ্য পরিস্থিতি তৈরি করতে চান। প্রেডিক্টেবল? হ্যাঁ, তার প্রধান লক্ষ্য হল স্থিতিশীলতা আনা, কাজের একটা কাঠামো তৈরি করা আর ব্যবসার ভেতরের যাবতীয় গণ্ডগোল বা বিশৃঙ্খলা কমানো। তিনি অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে গোছাতে চান। বেশ কাজের লোক মনে হচ্ছে ম্যানেজারকে। গুছিয়ে কাজ করা। আর তৃতীয় সত্তা, ইনি কি সেই যাকে বলে উদ্যোক্তা? ঠিক ধরেছেন। তৃতীয়জন হলেন উদ্যোক্তা বা এন্টারপ্রেনিয়র। ইনি স্বপ্নদ্রষ্টা, ভিশনারি। তিনি ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকেন।
তিনি ব্যবসার অপার সম্ভাবনা দেখতে পান, নতুন নতুন উদ্ভাবনার কথা ভাবেন আর দীর্ঘমেয়াদী বৃদ্ধির স্বপ্ন দেখেন। আচ্ছা। তার মাথায় সবসময় ঘুরতে থাকে প্রশ্ন, আচ্ছা যদি এমন হতো, বা এই ব্যবসাকে আরও 10 গুণ বড় করা যায় কিভাবে? তিনি বর্তমানের সমস্যা নিয়ে পড়ে থাকার চেয়ে ভবিষ্যতের সুযোগের দিকে বেশি মনোযোগ দেন। টেকনিশিয়ান, ম্যানেজার, উদ্যোক্তা, তিনজনেকেই তো ব্যবসার জন্য খুব দরকারি মনে হচ্ছে। টেকনিশিয়ান কাজটা করছেন, ম্যানেজার গোছাচ্ছেন, আর উদ্যোক্তা ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছেন। তাহলে লড়াইটা বাধে কোথায়? মানে সমস্যাটা ঠিক কি? সমস্যাটা বাধে ভারসাম্যহীনতায়, চরম ভারসাম্যহীনতা। ভারসাম্যহীনতা। হ্যাঁ, গার্ভ বলছেন বেশিরভাগ ছোট ব্যবসার মালিকের মধ্যে ওই টেকনিশিয়ান সত্তাটাই ডমিনেট করে, মানে সবকিছু ছাপিয়ে প্রধান হয়ে ওঠে। কারণ তিনি কাজটা ভালো পারেন। ঠিক তাই, যেহেতু তিনি কাজটা ভালো পারেন এবং নিজেই করতে ভালোবাসেন, তাই দিনের পর দিন, ঘণ্টার পর ঘণ্টা তিনি শুধু সেই কারিগরি কাজটাই করে চলেন। তিনি নিজেই রুটি বানান, নিজেই গাড়ি সারান, নিজেই কোডিং করেন। এর ফলে কি হয়? ম্যানেজার আর উদ্যোক্তা সত্তা দুটো কি চাপা পড়ে যায়? হারিয়ে যায় না, তবে মারাত্মকভাবে অবহেলিত হয়। টেকনিশিয়ানের ওই নিরন্তর কাজের চাপে ম্যানেজার সত্তা ব্যবসার জন্য দরকারি নিয়মকানুন, পরিকল্পনা বা সিস্টেম তৈরির সময় বা সুযোগ কোনোটাই পায় না। আর উদ্যোক্তা? আর উদ্যোক্তার সত্তা ভবিষ্যতের স্বপ্ন দেখা বা নতুন সুযোগ খোঁজার অবকাশই পায় না। ফলাফল? ফলাফল মালিক ভয়াবহভাবে ক্লান্ত হয়ে পড়েন, কাজের প্রতি একঘেয়েমি চলে আসে, আর সবচেয়ে মারাত্মক যা হয়, ব্যবসার বৃদ্ধি পুরোপুরি থেমে যায়। থেমে যায় মানে? মানে ব্যবসাটা আর বাড়ে না, মালিকের ব্যক্তিগত শ্রমের বাইরে সেটা যেতেই পারে না। তার মানে আমি যা বুঝলাম, যদি সফল হতে হয় তাহলে এই টেকনিশিয়ান, ম্যানেজার আর উদ্যোক্তা, এই তিন সত্তার মধ্যে একটা কার্যকরী ভারসাম্য আনতেই হবে। একদম। শুধু ভালো কাজ জানলেই চলবে না, সেই কাজকে ভালোভাবে চালানোর জন্য সিস্টেমও বানাতে হবে। আবার ভবিষ্যতের দিকে তাকিয়ে ব্যবসাকে বড় করার স্বপ্নও দেখতে হবে। তিনটেই লাগবে। একদম, এটাই মূল কথা। টেকনিশিয়ানের দক্ষতা অবশ্যই জরুরি, কিন্তু তাকে ম্যানেজার এবং উদ্যোক্তার দৃষ্টিভঙ্গি দিয়ে ঠিকমতো পরিচালনা করতে হবে। এই তিন সত্তার সুষম মিশ্রণ ছাড়া দীর্ঘমেয়াদী সাফল্য প্রায় অসম্ভব। দারুণ একটু রুখতে। আচ্ছা, এই ভারসাম্য আনার জন্য গার্বার কি কোনো সুনির্দিষ্ট পথের কথা বলেছেন? আমি শুনেছিলাম তিনি নাকি টার্ন কি রেভলিউশন বলে একটা ধারণার কথা বলেন। এই ব্যাপারটা ঠিক কি? এটা গার্বারের তত্ত্বের একেবারে সেন্টারে থাকা একটা আইডিয়া। টার্নকি মানে হলো চাবি ঘোরানো। চাবি ঘোরানো? হ্যাঁ, তিনি বলছেন প্রত্যেক ব্যবসার মালিকের উচিত তার ব্যবসাকে এমনভাবে ডিজাইন করা যেন এটা একটা সফল ফ্র্যাঞ্চাইজি ব্যবসার মডেল বা প্রোটোটাইপ। ফ্র্যাঞ্চাইজি মডেল? হ্যাঁ। তার মানে কি সবাইকে ম্যাকডোনাল্ডস বা কেএফসির মতো ফ্র্যাঞ্চাইজি খুলতে বলছেন নাকি? না না, একেবারেই তা নয়। আপনার হয়তো নিজের ব্যবসার কোনো শাখা খোলার বা ফ্র্যাঞ্চাইজি দেওয়ার কোনো পরিকল্পনাই নেই, সেটা জরুরিও নয়। তাহলে? কিন্তু গার্বার বলছেন আপনার চিন্তাভাবনাটা, মানে অ্যাপ্রোচটা হতে হবে ফ্র্যাঞ্চাইজির মতো। অ্যাপ্রোচটা ফ্র্যাঞ্চাইজির মতো? হ্যাঁ, মানে ব্যবসাকে এমন নিখুঁত সিস্টেম আর প্রক্রিয়ার উপর দাঁড় করাতে হবে যাতে মালিক নিজে না থাকলেও ব্যবসাটা একইভাবে চলতে পারে। ও আচ্ছা। ঠিক যেন গাড়ির চাবি ঘুরিয়ে দিলেই ইঞ্জিন চালু হয়ে যায়, সেই রকম। একটা উদাহরণ দিলে হয়তো বুঝতে আরও সুবিধা হবে। অবশ্যই, ম্যাকডোনাল্ডসের কথাই ভাবুন। হ্যাঁ। আচ্ছা, ম্যাকডোনাল্ডস কি পৃথিবীর সবচেয়ে সেরা বার্গার বানায়? সম্ভবত না, আরও ভালো বার্গার নিশ্চয়ই আছে। ঠিক, তাহলে তাদের এই যে আকাশ ছোঁয়ার সাফল্য, এর রহস্যটা কি? রহস্যটা কি? রহস্যটা হলো তাদের অবিশ্বাস্য সিস্টেম। আপনি পৃথিবীর যে প্রান্তেই ম্যাকডোনাল্ডসে যান না কেন, প্রায় একই রকম স্বাদ, একই রকম সেবা, একই রকম পরিষ্কারতা পাবেন, তাই না? হ্যাঁ, তা তো পাই। এটা সম্ভব হয়েছে কারণ তাদের প্রতিটি কাজ, আলু ভাজা থেকে শুরু করে কাউন্টার পরিষ্কার করা পর্যন্ত, সবকিছুর জন্য সুনির্দিষ্ট লিখিত প্রক্রিয়া বা সিস্টেম আছে, যেটা যে কেউ, ট্রেনিং দিলে যে কেউ অনুসরণ করতে পারে। তার মানে ব্যবসাটা কোনো একজন অসাধারণ শেফ বা তার জাদুকরী হাতের ওপর নির্ভরশীল নয়। একদম না। বরং এটা দাঁড়িয়ে আছে একটা খুব গোছানো, রিপিটেবল সিস্টেমের উপর। এটাই কি টার্ন কি আইডিয়া? একদম। মূল উপলব্ধিটা হলো আপনার ব্যবসাকে আপনার ব্যক্তিগত দক্ষতা, আপনার উপস্থিতি বা আপনার ভালো মন্দ লাগার উপর নির্ভরশীল করে রাখবেন না। তাহলে কিসের ওপর? তাকে গড়ে তুলুন শক্তিশালী,
পুনরাবৃত্তিযোগ্য মানে রিপিটেবল সিস্টেম, প্রক্রিয়া আর কাঠামোর উপর ভিত্তি করে। এমন একটা ব্যবসার যন্ত্র তৈরি করুন যা নিজে নিজেই চলতে পারে, অনেকটা অটোমেটিক। কিন্তু অনেক ব্যবসায় তো ব্যক্তিগত দক্ষতা বা শৈল্পিক ছোঁয়াটাই আসল, তাই না? যেমন ধরুন কোনো হস্তশিল্পের ব্যবসা বা ধরুন কোনো বিশেষায়িত পরামর্শ সেবা, সেগুলোকে কি এভাবে সিস্টেমাইজ করা সম্ভব? খুব ভালো প্রশ্ন। গারবার কিন্তু বলছেন না যে সব ব্যবসার ফাইনাল প্রোডাক্ট বা আউটপুটকে রোবটের মতো একরকম হতে হবে। তাহলে তিনি জোর দিচ্ছেন ব্যবসার পরিচালনা মানে অপারেশনস আর ডেলিভারি প্রক্রিয়াকে সিস্টেমাইজ করার উপর। আচ্ছা, ধরা যাক একজন অসাধারণ চিত্রশিল্পী, তার আকার স্টাইল তো ইউনিক, সেটাকে তো আর সিস্টেমাইজ করা যাবে না। না, তা যাবে না। কিন্তু তিনি কিভাবে ক্লায়েন্টের অর্ডার নেন, পেমেন্ট কিভাবে প্রসেস করেন, আঁকাটা কিভাবে ডেলিভারি দেন, গ্রাহকের ফিডব্যাক কিভাবে নেন, এই পুরো প্রসেসটাকে কিন্তু একটা স্ট্যান্ডার্ড সিস্টেমে আনা যায়। ও আচ্ছা, আচ্ছা, মানে ব্যাকএন্ডের কাজগুলো। হ্যাঁ, এতে তার মূল যে শৈল্পিক কাজ সেটার ওপর চাপ কমে, আর তিনি ব্যবসার অন্যদিকেও মনোযোগ দিতে পারেন। বুঝলাম। তার মানে সিস্টেমটা আসলে ব্যবসার ভেতরের কাজগুলোকে মসৃণ আর নির্ভরযোগ্য করে তোলে, যাতে মূল যে কারিগর বা শিল্পী তিনি তার সেরা কাজটা করার জন্য আরও বেশি ফোকাস আর সময় পান। একদম। এটা সরাসরি গারবারের পরের এবং সম্ভবত সবচেয়ে বিখ্যাত ধারণার সাথে যুক্ত, তাই না? ব্যবসার ওপরে কাজ করা, শুধু ভিতরে নয়, মানে ওয়ার্কিং অন ইয়োর বিজনেস, নট জাস্ট ইন ইট। এটাই তো বইয়ের একেবারে মূল নির্যাস। হ্যাঁ, এটাই সম্ভবত গারবারের সবচেয়ে শক্তিশালী আর মানে বৈপ্লবিক বার্তা। তিনি বলছেন বেশিরভাগ ব্যবসার মালিক তাদের সমস্ত শক্তি আর সময় ব্যয় করেন ব্যবসার ভিতরে কাজ করে, ওয়ার্কিং ইন দ্য বিজনেস যাকে বলে। মানে মানে তারা সেই দৈনন্দিন কারিগরি কাজগুলোই করে চলেন যেটা দিয়ে ব্যবসাটা শুরু হয়েছিল। বেকারির মাজিক দিনরাত রুটি বানাচ্ছেন, গ্রাফিক ডিজাইনার নিজেই লোগো ডিজাইন করছেন। কনসালটেন্ট নিজেই সব ক্লায়েন্ট মিটিং করছেন। ঠিক তাই, তারা কাজের মধ্যে ডুবে থাকেন। আর ব্যবসার উপরে কাজ করা, ওয়ার্কিং অন দ্য বিজনেস, সেটার মানে কি? ব্যবসার উপরে কাজ করা মানে হল একটু পিছিয়ে আসা, এক পা পিছিয়ে এসে পুরো ব্যবসাটাকে একটা মানে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে দেখা, বার্ডস আই ভিউ থেকে। হুম। এর মানে হল ব্যবসা স্ট্র্যাটেজি ঠিক করা, নতুন বাজার খোঁজা, মার্কেটিং প্ল্যান করা, ফিন্যান্সিয়াল দিকগুলো বিশ্লেষণ করা, কর্মীদের জন্য ভালো কাজের পরিবেশ তৈরি করা, আচ্ছা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসার প্রতিটি অংশের জন্য সিস্টেম এবং প্রক্রিয়া তৈরি করা আর সেগুলোকে ক্রমাগত উন্নত করা। একটা উদাহরণ ছিল না রুটি বানানো নিয়ে? হ্যাঁ, গারবারের ভাষায় বলতে গেলে ব্যবসার ভেতরে কাজ করা মানে রুটি বানানো, আর ব্যবসার উপরে কাজ করা মানে হলো বেকারিটিকে এমনভাবে ডিজাইন করা এবং সিস্টেম তৈরি করা যাতে মালিক নিজে না থাকলেও অন্য যে কেউ লাভজনকভাবে এবং একই মানে রুটি বানাতে পারে। ও এখানে যা আকর্ষণীয় বা বলা ভালো যা চ্যালেঞ্জিং তা হলো বেশিরভাগ মালিক এই উপরে কাজ করার জন্য সময় বের করতে পারেন না, বা হয়তো এর গুরুত্বটাই বোঝেন না। হ্যাঁ, অথবা এর দীর্ঘমেয়াদী গুরুত্বটা অনুধাবন করতে পারেন না। তারা ওই দৈনন্দিন কাজের যে আগুন তাতেই ক্রমাগত জ্বলতে থাকেন। তাহলে গারবারের সবচেয়ে বড় বার্তাটা হলো ব্যবসা মানে শুধু ভালো কাজ জানা নয়, ব্যবসা মানে এমন একটা যন্ত্র বা মেশিন তৈরি করা যা নিজে নিজেই চলতে পারে। একদম। কিন্তু এই যন্ত্র বা সিস্টেমগুলো তৈরি করা মানে ব্যবসার উপরে কাজ করাটা, এটা তো বেশ কঠিন আর সময় সাপেক্ষ মনে হচ্ছে। এর কি কোনো নির্দিষ্ট ধাপ বা প্রক্রিয়া আছে? মানে কিভাবে করব? হ্যাঁ, কাজটা অবশ্যই সহজ নয়, সময় লাগে, চেষ্টা লাগে, তবে অসম্ভবও নয়। গারবারের একটা সুনির্দিষ্ট ব্যবসা উন্নয়ন প্রক্রিয়া বা বিজনেস ডেভেলপমেন্ট প্রসেসের রূপরেখা দিয়েছেন। আচ্ছা, তিনি ৩টে মূল স্তম্ভ বা ধাপের কথা বলেছেন, যার মাধ্যমে যে কোনো ব্যবসাকে ধীরে ধীরে একটি সুসংগঠিত সিস্টেমচালিত প্রতিষ্ঠানে পরিণত করা যায়। দারুণ। কি সেই ৩টি ধাপ? শুনতে আগ্রহী। প্রথম ধাপ হল উদ্ভাবন বা ইনোভেশন। ইনোভেশন। তবে এখানে ইনোভেশন মানে কিন্তু শুধু যুগান্তকারী কিছু আবিষ্কার করা নয়। তাহলে এর মানে হল ব্যবসার প্রতিটি ক্ষেত্রে ক্রমাগত ছোট ছোট উন্নতি করা। কিভাবে গ্রাহকদের আরও ভালোভাবে সেবা দেয়া যায়, কিভাবে পণ্যের বা সেবার মান বাড়ানো যায়, কিভাবে ব্যবসার ভেতরের কাজগুলো আরও সহজে, কম খরচে বা দ্রুত করা যায়। ছোট ছোট ইমপ্রুভমেন্ট। হ্যাঁ, এই ছোট ছোট উন্নতিগুলোই আপনাকে কম্পিটিটরদের থেকে আলাদা করবে আর ব্যবসাকে সজীব রাখবে। বেশ বাস্তবসম্মত লাগছে। দ্বিতীয় ধাপটা কি?
দ্বিতীয় ধাপ হল পরিমাণ নির্ধারণ বা কোয়ান্টিফিকেশন। কোয়ান্টিফিকেশন মানে সংখ্যায় মাপা। একদম সোজা কথায় যা কিছু গুরুত্বপূর্ণ তা পরিমাপ করা, মেজার হোয়াট ম্যাটার্স। যেমন আপনার বিক্রি কত, গ্রাহক সন্তুষ্টির হার কেমন, নতুন গ্রাহক পেতে কত খরচ হচ্ছে, কোন মার্কেটিং কৌশলটা কাজ করছে, কোনটা করছে না, এইসব। আচ্ছা। গার্বার খুব জোর দিয়ে বলেন, সংখ্যা বা ডেটা ছাড়া আপনি আসলে অন্ধকারে ঢিল ছুঁড়ছেন, অনুমান করছেন শুধু। ঠিক। কিন্তু যখন আপনার কাছে সঠিক পরিমাপ থাকবে তখন আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন কোনটা কাজ করছে আর কোনটা করছে না। আর তার ভিত্তিতে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, ব্যবসাকে ঠিক পথে চালাতে পারবেন। নাম্বারস ডোন্ট লাই। অর্থাৎ অনুমানের উপর ভরসা না করে তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া খুবই যৌক্তিক। আর তৃতীয় ধাপ? তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হল সমন্বয় বা অর্কেস্ট্রেশন। অর্কেস্ট্রেশন মানে সুর মেলানো। অনেকটা তাই। যখন আপনি ইনোভেশন আর কোয়ান্টিফিকেশনের মাধ্যমে বুঝবেন যে কোনো একটা নির্দিষ্ট পদ্ধতি বা প্রক্রিয়া বেশ ভালো কাজ করছে, তখন সেটাকে একটা স্ট্যান্ডার্ড বা বিধিবদ্ধ পদ্ধতিতে পরিণত করতে হবে, ফর্মালাইজ করতে হবে। মানে কিভাবে? এর মানে হল সেই কাজের প্রক্রিয়াটা খুব স্পষ্টভাবে লিখে ফেলতে হবে বা ডকুমেন্ট করতে হবে। লিখে ফেলতে হবে? হ্যাঁ, এমনভাবে লিখতে হবে যাতে অন্য যে কেউ, মানে ধরুন নতুন কোনো কর্মী যিনি হয়তো আপনার মতো অত দক্ষ নন, তিনিও যেন সেই নিয়ম বা চেকলিস্ট দেখে ধারাবাহিকভাবে একই মানের কাজ করতে পারেন। ও আচ্ছা, যেমন নতুন কর্মী এলে তাকে কিভাবে ট্রেনিং দেয়া হবে তার একটা স্টেপ বাই স্টেপ গাইড, গ্রাহকের অভিযোগ এলে ঠিক কোন কোন ধাপে তার সমাধান করা হবে তার একটা ফ্লো চার্ট, কিভাবে পণ্যের কোয়ালিটি চেক করা হবে তার একটা চেকলিস্ট, এই সব কিছুর একটা লিখিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার বা এসওপি থাকা দরকার। তার মানে যে প্রক্রিয়াগুলো কাজ করছে সেগুলোকে রিপিটেবল করে তোলা, যাতে ব্যবসার নির্ভরযোগ্যতা বাড়ে আর মালিকের উপর চাপ কমে, ঠিক যেমনটা ম্যাকডোনাল্ডস করে। একদম। এই অর্কেস্ট্রেশনই হল সেই টার্নকি ব্যবসার আসল ভিত্তি। এর ফলে ব্যবসাটা আর ব্যক্তি নির্ভর থাকে না, হয়ে ওঠে সিস্টেম নির্ভর, আর গ্রাহকরাও প্রতিবার একই মানের সেবা বা পণ্য পেয়ে আশ্বস্ত হন, ভরসা করেন। তাহলে ইনোভেশন মানে উন্নতি করা, কোয়ান্টিফিকেশন মানে মাপা, আর অর্কেস্ট্রেশন মানে সফল প্রক্রিয়াকে স্ট্যান্ডার্ড বা বিধিবদ্ধ করা, এই তিনটি হলো ব্যবসা উন্নয়নের মূল স্তম্ভ। হ্যাঁ। এই পুরো প্রক্রিয়াটিকে তিনি কি আরও কোনো বিস্তারিত কাঠামোয় ফেলেছেন? মানে একজন মালিক যদি শুরু করতে চান, তিনি ঠিক কোথা থেকে শুরু করবেন? এর কোনো রোডম্যাপ আছে? হ্যাঁ, আছে। এই তিনটি মূল নীতিকে বাস্তবে প্রয়োগ করার জন্য গার্বার একটা আরও বিস্তারিত, মানে 7 ধাপের একটা রোডম্যাপ বা কাঠামো দিয়েছেন। 7টা ধাপ? হ্যাঁ, তিনি এটাকে বলছেন একটি কার্যকর ব্যবসা তৈরির 7টি অপরিহার্য পদক্ষেপ বা দ্য 7 এসেনশিয়াল স্টেপস। এটা পুরো জার্নিটাকে একটা খুব সুস্পষ্ট কাঠামোর মধ্যে নিয়ে আসে। দারুণ। আমি নিশ্চিত আমাদের শ্রোতারা এই 7টি ধাপ জানার জন্য খুবই আগ্রহী। কি সেগুলো একটু বলবেন? তো মনে হতে পারে সেটা হলো প্রাথমিক লক্ষ্য বা প্রাইমারি এইম নির্ধারণ করা। ব্যবসার লক্ষ্য নয়, প্রাথমিক লক্ষ্য। হ্যাঁ, আপনার নিজের জীবনের লক্ষ্য। গার্বার বলছেন, ব্যবসা শুরু করার আগে নিজেকে খুব সৎভাবে প্রশ্ন করুন, আপনি আপনার জীবন থেকে আসলে কি চান? হোয়াট ডু ইউ ওয়ান্ট ইউর লাইফ টু লুক লাইক? মানে আপনার ব্যবসা তো আপনার পুরো জীবন নয়, তাই না? বরং আপনার জীবনের বৃহত্তর লক্ষ্য পূরণের একটা বাহন বা ওয়াসিলা মাত্র। ঠিক। তাই আগে ঠিক করতে হবে এই ব্যবসা করে আপনি ব্যক্তিগতভাবে কি অর্জন করতে চান। সেটা হতে পারে নির্দিষ্ট পরিমাণ আর্থিক স্বাধীনতা, বা পরিবারের সাথে কাটানোর জন্য বেশি সময়, বা সমাজের জন্য কিছু করার সুযোগ, বা অন্য কোনো ব্যক্তিগত স্বপ্ন। এই লক্ষ্যটা যদি পরিষ্কার না থাকে তাহলে ব্যবসা আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে তা আপনি বুঝতেই পারবেন না, আর সহজে ক্লান্ত বা পথভ্রষ্ট হয়ে পড়বেন। এটা তো খুব গভীর একটা উপলব্ধি। ব্যবসার আগে জীবন। আচ্ছা, দ্বিতীয় পদক্ষেপ? ব্যবসার ভিশন বা লক্ষ্যমাত্রা। আর এখানে খুব সুনির্দিষ্ট এবং পরিমাপযোগ্য বা মেজারেবল লক্ষ্য ঠিক করতে হবে।
যেমন আগামী 5 বছরে আপনার ব্যবসার আকার কেমন হবে, কত টাকা আয় করতে চান, বাজারে আপনার পজিশন কি হবে, মানে আপনি কি সবচেয়ে সস্তা দামে দেবেন নাকি সবচেয়ে ভালো মানের, নাকি নির্দিষ্ট কোনো নিশ মার্কেটের জন্য। গ্রাহকের চোখে আপনার ব্যবসার পরিচিতি কেমন হবে, এই কৌশলগত উদ্দেশ্যগুলো আপনার ব্যবসার জন্য একটা কম্পাসের মতো কাজ করবে, দিক নির্দেশনা দেবে। আচ্ছা, তৃতীয় পদক্ষেপ নিশ্চয়ই ব্যবসার ভেতনের কাঠামো নিয়ে, অর্গানাইজেশন। ঠিক তাই। তৃতীয় হল সাংগঠনিক কৌশল বা অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি। বেশিরভাগ ছোট ব্যবসার মালিক এটা করেনই না, কিন্তু গার্বার বলছেন এটা অপরিহার্য। কি করতে হবে? আপনাকে আপনার ব্যবসার জন্য একটা অর্গানাইজেশন চার্ট বা সংগঠন চিত্র তৈরি করতে হবে। অর্গানাইজেশন চার্ট। আমি যদি একাই ব্যবসা চালাই? হ্যাঁ, এমনকি যদি আপনি বর্তমানে একাই পুরো ব্যবসাটি চালান। তাই কেন? কারণ এই চ্যাটে ব্যবসার সমস্ত প্রয়োজনীয় ভূমিকা মানে রোলস, যেমন ধরুন সিইও, ভিশনারি, মার্কেটিং প্রধান, অপারেশনস ম্যানেজার, ফিন্যান্স ম্যানেজার, সেলস ম্যানেজার ইত্যাদি, এবং তাদের কার কি দায়িত্ব সেটা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। কিন্তু আমি তো একাই সব। শুরুতে হয়তো আপনি একাই সব টুপি পরবেন, সব রোল প্লে করবেন, কিন্তু আপনার লক্ষ্য হবে ধীরে ধীরে প্রতিটি ভূমিকার জন্য সঠিক লোক খুঁজে বের করা এবং তাদের দায়িত্ব অর্পণ করা বা ডেলিগেট করা। ও, ভবিষ্যতের জন্য পরিকল্পনা। একদম। সারার কথাই ধরুন, যিনি পায়ের দোকান দিয়েছিলেন, তাকেও কাগজে কলমে ঠিক করতে হয়েছিল কে পাই বানাবে, সেটা অপারেশনস, কে গ্রাহক সামলাবে আর বিক্রি বাড়াবে, মার্কেটিং ও সেলস, আর কে আয় ব্যয়ের হিসাব রাখবে, ফিন্যান্স, যদিও শুরুতে সব কাজ তিনিই করতেন। এই চার্টটা যদি আগে থেকে তৈরি থাকে, তাহলে ব্যবসা বাড়ার সাথে সাথে লোক নিয়োগ করা এবং দায়িত্ব বণ্টন করা অনেক সহজ হয়ে যায়। দারুণ পয়েন্ট। একা শুরু করলেও ভবিষ্যতের কাঠামোর কথা ভাবতে হবে শুরু থেকেই। চতুর্থ পদক্ষেপটি কি? চতুর্থ হল ব্যবস্থাপনা কৌশল বা ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি। শুধু অর্গানাইজেশন চার্ট বা কাঠামো তৈরি করলেই তো হবে না, তাই না? না। সেই কাঠামোর মধ্যে মানুষ এবং প্রক্রিয়াগুলোকে ঠিকমতো পরিচালনা করার জন্য সুস্পষ্ট সিস্টেম তৈরি করতে হবে। এখানেই ম্যানেজার সত্তাটির আসল ভূমিকা আসে। আচ্ছা। গার্বার এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেন, যা আগেও একটু ছুঁয়ে গেছি। মানুষ ব্যর্থ হয় না, সিস্টেম ব্যর্থ হয়। মানে পিপল ডোন্ট ফেল, সিস্টেমস ডু। এক্স্যাক্টলি। এর মানে হল কর্মীদের পারফরমেন্স খারাপ হলে প্রথমেই তাদের দোষ দেওয়ার আগে দেখতে হবে আপনার তৈরি করা সিস্টেম বা প্রক্রিয়ার মধ্যে কোনো ঘাটতি আছে কিনা। ঠিক। একটি ভালো ডিজাইন করা ব্যবস্থাপনা সিস্টেম, যেমন ধরুন কাজের চেকলিস্ট, পারফরমেন্স পর্যালোচনার নিয়ম, নিয়মিত রিপোর্টিং পদ্ধতি, এগুলো কর্মীদের পক্ষে সফল হওয়া অনেক সহজ করে তোলে আর ম্যানেজমেন্টের কাজটাকেও অনেক কম ব্যক্তি নির্ভর করে তোলে। পঞ্চম পদক্ষেপ নিশ্চয়ই কর্মসংক্রান্ত, পিপল। হ্যাঁ, পঞ্চম হল কর্মী কৌশল বা পিপল স্ট্র্যাটেজি। কিভাবে সঠিক কর্মী নিয়োগ করবেন এবং তাদের ধরে রাখবেন। এটা তো খুব জরুরি। গার্বার বলছেন আকর্ষণীয় ব্যক্তিত্ব বা অনেক বছরের অভিজ্ঞতা দেখে কর্মী নিয়োগ করার চেয়েও বেশি জরুরি হল এটা দেখা যে সেই ব্যক্তি আপনার তৈরি করা সিস্টেম এবং প্রক্রিয়া অনুসরণ করে কাজ করতে ইচ্ছুক এবং সক্ষম কিনা। সিস্টেম অনুসরণ করার ইচ্ছা। হ্যাঁ, কারণ আপনার লক্ষ্য হল এমন একটা কর্মীদল তৈরি করা যারা ব্যবসার নিয়মকানুন বা খেলার নিয়ম মানে রুলস অব দ্য গেম মেনে চলবে। কর্মীদের কাজ হবে আপনার তৈরি করা যে ডকুমেন্ট করা প্রক্রিয়াগুলো আছে সেগুলো সঠিকভাবে ফলো করা আর তাদের সেই অনুযায়ী যথেষ্ট ট্রেনিং দিতে হবে। কর্মীদের এটাও বোঝাতে হবে যে সিস্টেমগুলো কেন জরুরি। অবশ্যই কর্মীদের বোঝাতে হবে কেন এই সিস্টেমগুলো শুধু ব্যবসার নয়, তাদের নিজেদের সাফল্যের জন্য জরুরি। কর্মীদের সিস্টেমের সাথে একাত্ম করা বেশ কঠিন কাজ মনে হচ্ছে, কিন্তু ষষ্ঠ পদক্ষেপ সম্ভবত মার্কেটিং। একদম। ষষ্ঠ হল বিপণন কৌশল বা মার্কেটিং স্ট্র্যাটেজি। এখানে কিন্তু শুধু বিজ্ঞাপন বা প্রচারের কথা বলা হচ্ছে না। তাহলে গার্বার জোর দিচ্ছেন আপনার গ্রাহককে সত্যিকার অর্থে মানে ডিপলি বোঝার উপর। আপনার আদর্শ গ্রাহক কারা, তাদের আসল চাহিদা বা সমস্যাটা ঠিক কি, তারা কি নিয়ে ভাবে, কেমন অনুভব করে, কেন তারা আপনার কম্পিটিটরকে ছেড়ে আপনার কাছে আসবে। কাস্টমারকে বোঝা। হ্যাঁ, এই গভীর অন্তর্দৃষ্টির উপর ভিত্তি করেই আপনার ব্র্যান্ড এবং মার্কেটিং মেসেজ তৈরি করতে হবে। আপনার লক্ষ্য হবে গ্রাহকের কোনো একটা নির্দিষ্ট সমস্যার ধারাবাহিকভাবে সমাধান করা এবং তাদের সাথে একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করা। মনে রাখতে হবে মার্কেটিং মানে শুধু পণ্য বিক্রি করা নয়, তার চেয়েও বেশি হল গ্রাহকের আস্থা অর্জন করা। এবং সবশেষে
সপ্তম পদক্ষেপ, ফাইনাল স্টেপ। সপ্তম এবং চূড়ান্ত পদক্ষেপ হল সিস্টেম কৌশল বা সিস্টেম স্ট্র্যাটেজি। এটাই আসলে সব কিছুর বাঁধন। মানে আপনার পুরো ব্যবসাটাই আসলে অনেকগুলো ছোট ছোট ইন্টারকানেক্টেড সিস্টেমের সমষ্টি। যেমন লিড জেনারেশন বা সম্ভাব্য গ্রাহক খোঁজার সিস্টেম, সেলস বা বিক্রি করার সিস্টেম, প্রোডাকশন বা পণ্যসেবা তৈরির সিস্টেম, ডেলিভারি সিস্টেম, বিলিং এবং কালেকশন সিস্টেম, গ্রাহক সেবা দেওয়ার সিস্টেম, ফিনান্সিয়াল হিসাব রাখার সিস্টেম, এরকম অনেক। এই সবগুলো সিস্টেমকে স্পষ্টভাবে চিহ্নিত করতে হবে, সেগুলোকে ডকুমেন্ট করতে হবে, মানে লিখে ফেলতে হবে এবং ক্রমাগত উন্নত করতে হবে। যখন আপনার ব্যবসার প্রতিটি অংশ এইভাবে সিস্টেম নির্ভর হয়ে উঠবে, তখন কি হবে? তখনই আপনার ব্যবসাটি অনুমানযোগ্য বা প্রেডিক্টেবল হবে, প্রসারণযোগ্য বা স্কেলেবল হবে এবং এমনকি হস্তান্তরযোগ্য বা ট্রান্সফারেবল হয়ে উঠবে। মানে আপনি চাইলে বিক্রিও করতে পারবেন। বাহ! যদি আমরা এটিকে বৃহত্তর চিত্রের সাথে সংযুক্ত করি, এই যে 7টি ধাপের কথা বললাম, এগুলো আসলে ব্যবসাকে ওই টেকনিশিয়ানের ব্যক্তিগত নৈপুণ্যের যে কারাগার, সেখান থেকে বের করে এনে একটি স্বয়ংসম্পূর্ণ টেকসই সত্তায় পরিণত করার একটা বিস্তারিত রোডম্যাপ। অসাধারণ একটা কাঠামো। মানে একেবারে নিজের জীবনের লক্ষ্য ঠিক করা থেকে শুরু করে ব্যবসার প্রতিটি খুঁটিনাটি অংশকে সিস্টেমের আওতায় আনা। পুরো বিষয়টা খুবই যৌক্তিক এবং শক্তিশালী মনে হচ্ছে। আপনি মাঝে সারা নামের সেই পাই বিক্রেতার কথা বলছিলেন, তার গল্পটা কি এই 7টি ধাপের প্রয়োগ বুঝতে আরও একটু সাহায্য করে? কারণ থিওরি তো শুনলাম, কিন্তু বাস্তবে কিভাবে হয়? হ্যাঁ, অবশ্যই। সারার গল্পটা এই বইয়ের একটা অবিচ্ছেদ্য অংশ। গার্বার এই কাল্পনিক চরিত্রটিকে ব্যবহার করেছেন তার তত্ত্বগুলোকে বাস্তবে রূপ দেওয়ার একটা উদাহরণ হিসেবে। আচ্ছা, সারা তাহলে পাই বানাতে ভালোবাসতেন? হ্যাঁ, সারা পাই বানাতে খুব ভালোবাসতেন এবং তার বানানো পায়ের খুব সুনামও ছিল। এই ভালোবাসা আর সুনামকে পুঁজি করেই তিনি স্যারাজ পাইজ নামে একটি দোকান খোলেন। শুরুতে নিশ্চয়ই খুব উৎসাহ ছিল, যেমনটা সবার থাকে। অবশ্যই, কিন্তু খুব দ্রুতই সেই উৎসাহ আতঙ্কে পরিণত হয়। সারা দেখলেন তিনি সকাল থেকে গভীর রাত পর্যন্ত দোকানেই পড়ে থাকছেন। তাকে শুধু পাই বানানোই নয়, মালপত্র কেনা, কর্মচারী সামলানো, দোকান পরিষ্কার রাখা, হিসাব রাখা, সব কিছু নিজেকেই করতে হচ্ছে। ক্লাসিক টেকনিশিয়ান ট্র্যাপ। একদম। তিনি এতটাই ক্লান্ত এবং হতাশ হয়ে পড়লেন যে তার যে প্রিয় কাজ, মানে পাই বানানো, সেটাও তার কাছে অসহ্য লাগতে শুরু করল। তিনি আক্ষরিক অর্থেই তার ব্যবসার মধ্যে আটকা পড়ে গিয়েছিলেন। নিজের কোনো জীবন ছিল না, শখ আহ্লাদ সব বন্ধ। তারপর গার্বার তাকে কিভাবে সাহায্য করলেন? মানে বইয়ের গল্পে। গার্বার বইয়ের গল্পে একজন কনসালটেন্ট বা পরামর্শক হিসেবে সারাকে বোঝালেন যে তার সমস্যাটা পাই বানানো নিয়ে নয়, বরং ব্যবসার কাঠামো নিয়ে। তিনি সারাকে সাহায্য করলেন একজন টেকনিশিয়ানের মতো চিন্তা করা বন্ধ করে একজন উদ্যোক্তা এবং ম্যানেজারের দৃষ্টিভঙ্গি থেকে তার দোকানটিকে নতুন করে ডিজাইন করতে। কিভাবে? তারা একসাথে বসে সারার প্রাথমিক লক্ষ্য ঠিক করলেন। শুধু টাকা আয় নয়, নিজের জন্য সময় বের করাটাও একটা লক্ষ্য। তারপর ব্যবসার কৌশলগত উদ্দেশ্য নির্ধারণ করলেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তারা ব্যবসার প্রতিটি কাজের জন্য, মানে পাইয়ের রেসিপি থেকে শুরু করে টেবিল পরিষ্কার করা পর্যন্ত স্ট্যান্ডার্ড প্রক্রিয়া বা সিস্টেম তৈরি করলেন। ডকুমেন্ট করলেন? হ্যাঁ, এবং সেগুলো একটা অপারেশনস ম্যানুয়ালে লিখে ফেললেন। কর্মীদের ভূমিকা কি ছিল এই পরিবর্তনে? সারা কর্মীদের শুধু কাজগুলো শিখিয়েই দিলেন না, বরং তাদের বোঝালেন কেন এই সিস্টেমগুলো ফলো করা জরুরি। তিনি বিভিন্ন ভূমিকার জন্য অর্গানাইজেশন চার্ট তৈরি করলেন, যেমন বইতে বলা আছে, এবং ধীরে ধীরে দায়িত্ব অর্পণ করতে শুরু করলেন। আর মার্কেটিং? তিনি গ্রাহকের অভিজ্ঞতার ওপর, মানে মার্কেটিং কৌশল, আরও বেশি মনোযোগ দিলেন, যাতে প্রতিবার গ্রাহকরা একই মানের পায় এবং একই রকম ভালো সেবা পান। তিনি সংখ্যা বা ডেটার, মানে কোয়ান্টিফিকেশনের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে শুরু করলেন। এর ফলাফল কি হলো? সারা কি পারলেন তার ব্যবসাকে বাঁচাতে নাকি? ফলাফল হল অভাবনীয়। সারা শুধু তার ব্যবসাকে বাঁচালেনই না, বরং তাকে একটি অত্যন্ত লাভজনক এবং প্রসারণযোগ্য, মানে স্কেলেবল মডেলে রূপান্তরিত করলেন। বাহ! যেহেতু ব্যবসাটা এখন সিস্টেমের উপর চলছে, মানে অর্কেস্ট্রেটেড হয়ে গেছে, তাই সারাকে আর আগের মতো সারাক্ষণ দোকানে পড়ে থাকতে হতো না। তিনি নতুন শাখা খোলার কথাও ভাবতে শুরু করলেন। আর তার নিজের জীবন,
তিনি আবার তার জীবন ফিরে পেলেন এবং ব্যবসাটাকেও আবার নতুন করে উপভোগ করতে শুরু করলেন। সারার গল্পটা খুব স্পষ্টভাবে দেখায় যে গারবারের এই তত্ত্বগুলো শুধু কাগজে কলমে দারুণ নয়, বাস্তবেও এগুলো প্রয়োগ করে একজন সাধারণ টেকনিশিয়ানও তার ব্যবসাকে অসাধারণ উচ্চতায় নিয়ে যেতে পারেন আর নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারেন। সত্যি খুব অনুপ্রেরণাদায়ক একটা গল্প। তাহলে আজকের এই যে গভীর আলোচনা হলো এই মিথ নিয়ে, এখান থেকে আমরা যদি মূল কয়েকটা শিক্ষাকে একটু গুছিয়ে নিই, মানে কি টেকঅ্যাওয়েজ, সেগুলো কি হবে? আমার মনে হয় প্রথম এবং প্রধান শিক্ষা হল আপনার ব্যবসা আপনার জীবনের সবকিছু নয়, বরং আপনার জীবনকে আরও ভালো করার, উন্নত করার একটা হাতিয়ার মাত্র। ঠিক। তাই ব্যবসাকে এমনভাবে ডিজাইন করতে হবে যাতে এটি আপনাকে আপনার কাঙ্ক্ষিত জীবনের যাপনের স্বাধীনতা দেয়, আপনাকে যেন ব্যবসার দাসে পরিণত না করে। খুব জরুরি কথা। দ্বিতীয়ত, ওই ফ্র্যাঞ্চাইজি প্রোটোটাইপের মতো চিন্তা করা, অর্থাৎ ব্যবসাকে ব্যক্তি নির্ভর না রেখে সিস্টেম নির্ভর করে তোলা, যাতে মালিকের প্রত্যক্ষ উপস্থিতি ছাড়াই এটি মসৃণভাবে চলতে পারে এবং সময়ের সাথে সাথে বৃদ্ধি পেতে পারে। তৃতীয়ত, নিজের ভেতরের ওই যে তিনটি সত্তা, টেকনিশিয়ান, ম্যানেজার এবং উদ্যোক্তা, তাদের অস্তিত্বকে স্বীকার করা আর সচেতনভাবে তাদের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখা। কোনো একটি সত্তাকে অতিরিক্ত প্রাধান্য দিলে বা কোনোটাকে অবহেলা করলে দীর্ঘমেয়াদে ব্যবসার ক্ষতি হবেই। এবং সম্ভবত সবচেয়ে কার্যকারী এবং রূপান্তরকারী ধারণাটি হল, সিস্টেমই হল সাফল্যের চাবিকাঠি। আ গ্রেট বিজনেস ইজ আ সিস্টেম। একদম। একটি দুর্দান্ত ব্যবসা হল মূলত দুর্দান্ত সিস্টেমের সমষ্টি। আর তাই প্রকৃত উদ্যোক্তা হওয়ার অর্থ শুধু একটি ব্যবসা শুরু করা নয়, বরং এমন একটি সিস্টেম চালিত ব্যবসা তৈরি করা যা আপনাকে ছাড়াই চলতে পারে, বৃদ্ধি পেতে পারে এবং টিকে থাকতে পারে। ঠিক। শুরুতে যে ৮০% ব্যবসার ব্যর্থতার কথা আমরা শুনেছিলাম, এই সিস্টেম নির্ভরতায় কি তাহলে সেই ব্যর্থতার ফাঁদ থেকে বেরোনোর পথ? আমার তো তাই মনে হয়। এটাই গারবারের মূল যুক্তি। ই-মিথ রিভিজিটেড আসলে শুধু ছোট ব্যবসার জন্য একটি হাউ টু গাইড নয়। না, এটা তার চেয়েও বেশি কিছু। এটা ব্যবসার প্রতি আমাদের পুরো মানসিকতা এবং দৃষ্টিভঙ্গিকেই চ্যালেঞ্জ করে। গারবার আমাদের চোখে আঙুল দিয়ে দেখান যে কিভাবে বেশিরভাগ মানুষ ওই টেকনিশিয়ান হওয়ার যে পরিচিত আরামের জায়গাটা, কমফোর্ট জোন, হ্যাঁ, সেই কমফোর্ট জোনে আটকে পড়েন, দৈনন্দিন কাজে জর্জরিত হয়ে যান আর ব্যবসার যে বৃহত্তর সম্ভাবনাটা সেটা দেখতেই ব্যর্থ হন। তিনি শেখান যে প্রকৃত উদ্যোক্তা হওয়া মানে শুধু নিজের কাজটি ভালোভাবে জানা নয়, বরং সে কাজটিকে কেন্দ্র করে একটি স্বয়ংসম্পূর্ণ ব্যবসায়িক যন্ত্র বা সিস্টেম তৈরি করা, কাঠামো গঠন করা এবং এমন একটি মডেল ডিজাইন করা যা আপনার ব্যক্তিগত উপস্থিতি বা দক্ষতার ঊর্ধ্বে গিয়েও সাফল্য অর্জন করতে পারে। যদি আজকের পুরো আলোচনাকে একটা লাইনে বাঁধতে হয়, তাহলে সেটা হবে, শুধু আপনার ব্যবসার ভেতরে কাজ করে যাবেন না, সময় বের করে নিয়মিতভাবে আপনার ব্যবসার উপরে কাজ করুন। খুব সুন্দর বলেছেন। এমন সিস্টেম তৈরি করুন যাতে আপনার ব্যবসা আপনাকে ছাড়াই চলতে পারে, আর এটাই আপনাকে এনে দেবে সত্যিকারের স্বাধীনতা, দীর্ঘমেয়াদী লাভ এবং টেকসই সাফল্য। চমৎকার সারসংক্ষেপ। সবশেষে আজকের আলোচনা থেকে একটা ছোট্ট চিন্তার খোরাক রেখে যেতে চাই। কি? অবশ্যই। কি সেটা? আমরা সবাই তো কোনো না কোনো কাজের সাথে যুক্ত, তাই না? সেটা নিজের ব্যবসা হোক, চাকরি হোক বা অন্য কিছু। আজকের এই যে সিস্টেম তৈরির ধারণাটা শুনলাম, হ্যাঁ, এমন কি কোনো একটি ছোট্ট খুব সাধারণ কাজ বা প্রক্রিয়া আছে আপনার দৈনন্দিন রুটিনে, যেটাকে আপনি একটু গুছিয়ে একটা মিনি সিস্টেমে পরিণত করতে পারেন? মিনি সিস্টেম? হ্যাঁ, এমন কিছু যা হয়তো দিনের শেষে আপনার উপর কাজের চাপ সামান্য হলেও কমাবে বা আপনার কাজে আরেকটু বেশি ধারাবাহিকতা আর কার্যকারিতা আনবে। সেটা হতে পারে ইমেল চেক করার একটা নির্দিষ্ট নিয়ম বা নিজের ফাইলগুলো গুছিয়ে রাখার একটা পদ্ধতি, কিংবা হয়তো মিটিংয়ের আগে এজেন্ডা তৈরির একটা ছোট্ট টেমপ্লেট। ছোট ছোট জিনিস। হ্যাঁ, গারবারের পরামর্শ অনুযায়ী শুরুটা ছোট করাই ভালো। এই ছোট ছোট সিস্টেমগুলোই কিন্তু ধীরে ধীরে বড় পরিবর্তনের ভিত্তি তৈরি করতে পারে। ভাবার মতো একটা বিষয়, তাই না?